নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সিএ বাংলা। সম্প্রতি পাকিস্তানকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সকলের সামনে একটি কঠোর শর্ত দিয়েছে। সেখানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলেছে তারা পাকিস্তানকে ঋণের জন্য 11টি শর্ত দিচ্ছে এবং এর সঙ্গে একটি বড় সতর্কতা দিয়েছে। যদি পাকিস্তান আবার ভারতের সঙ্গে কোনো রকমের যুদ্ধে বা সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে পাকিস্তানের বেল আউট প্যাকেজ বাতিল হয়ে যাবে। সেই ক্ষেত্রে পাকিস্তান তাদের কিভাবে ঋণ শোধ করবে সেটা কেউ জানে না এবং এর ফলে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে কিভাবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড পাকিস্তানের উপর নতুন শর্ত আরোপ করেছে এবং কেন এই শর্তগুলি পাকিস্তানের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এই সবকিছু জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার যে এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডটা কি। এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যেটা দরিদ্র কিংবা অর্থনৈতিক সমস্যায় পড়া দেশগুলোর সাহায্যের টাকা ঋণ হিসেবে দেয়। এর মধ্যে একটি প্রধান ঋণ প্রোগ্রাম হচ্ছে ইএফএফ, অর্থাৎ এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি। পাকিস্তান 2023 সালের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সঙ্গে $3 বিলিয়ন স্ট্যান্ড বাই এগ্রিমেন্ট সাইন করেছিল। এর আগে ইএফএফ প্রোগ্রামের শর্ত পূরণ করতে পারেনি বলে জরুরি ভিত্তিতে বেল আউট হয়েছিল। এখন বর্তমানে পাকিস্তানের সেই স্ট্যান্ড বাই এগ্রিমেন্ট শেষ হতে চলেছে। তার জন্যই পাকিস্তান চাইছে নতুন এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি থেকে ঋণ পেতে। কিন্তু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলেছে যে পাকিস্তানকে আরো 11টি শর্ত পূরণ করতে হবে, তবেই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড পাকিস্তানকে এই ঋণটা দেবে। ইতিমধ্যে পাকিস্তানকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড 39টি শর্ত দিয়েছিল, অর্থাৎ এখন এই 11টি শর্ত মিলে বর্তমানে পাকিস্তানকে দেওয়া মোট শর্ত এখন 50টি। এই শর্তগুলি বাস্তবায়ন করা পাকিস্তানের জন্য খুবই কঠিন হয়ে পড়বে। তাহলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড পাকিস্তানকে কি কি 11টি শর্ত দিয়েছে, এই 11টি শর্ত কি কি আমরা একে একে ডিসকাস করব। তার আগে আমাদের একটা বিষয় জেনে রাখা দরকার যে ভারত এবং পাকিস্তানের সঙ্গে অপারেশন সিন্দুরের আন্ডারে 4 দিনের যুদ্ধের পর ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন রেকর্ড উচ্চতায় $690 বিলিয়ন অতিক্রম করেছে এবং আমি অবাক হব না যে ভারতের রিজার্ভ এই বছরের মধ্যেই $700 বিলিয়ন ক্রস করে যাবে। আগামী কয়েক বছরের মধ্যেই আমরা সুইজারল্যান্ডকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রার মজুতকারী দেশ হয়ে উঠবো। অন্যদিকে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পাকিস্তান এবং নেপালের থেকেও কম। বিশ্বের 68তম স্থানে রয়েছে পাকিস্তান। তাদের রিজার্ভ এখন বর্তমানে $15 বিলিয়ন পৌঁছে গেছে, যেটা আবার সম্পূর্ণভাবে তাদের নিজস্ব নয়। সৌদি আরব, ইউএই এবং চীন থেকে নেওয়া ঋণ এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা যদি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করি তাহলে বর্তমানে এখন ইরানের রিজার্ভ হচ্ছে $24 বিলিয়ন, বাংলাদেশের $27 বিলিয়ন এবং নেপালের $18 বিলিয়ন। এমনকি পাকিস্তানকে আগামী 1 বছরের মধ্যে $1 বিলিয়ন ঋণ পরিশোধ করতে হবে, যেটা পাকিস্তানের জন্য একটা অত্যন্ত কঠিন পদক্ষেপ হতে চলেছে। এখন আমরা জেনে নেব যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড পাকিস্তানকে 11টি শর্ত দিয়েছে, সেগুলো একে একে ডিসকাস করে নেব। প্রথম শর্তটা হচ্ছে বাজেট পাস করা। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলেছে 2025 সালের জুনের মধ্যে পাকিস্তানের পার্লামেন্টে 17.6 ট্রিলিয়ন পাকিস্তানি রুপির বাজেট পেশ করতে হবে। এর মধ্যে অন্তত 1 লাখ করোড় টাকা পাকিস্তানের উন্নয়নের জন্য ব্যয় করতে হবে এবং এই বাজেটের প্রত্যেকটি খরচ স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে কৃষি আয় কর। পাকিস্তানের 4টি প্রদেশ, একটা হচ্ছে বালুচিস্তান, সিন্ধ, পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাও, এই 4টি প্রদেশে কৃষি আয়ের উপর কর আরোপ করার জন্য আইন প্রণয়ন করতে হবে, কারণ কৃষি ক্ষেত্রে কর ছাড় দেওয়ায় রাজস্ব আয় কম হচ্ছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গভর্নমেন্ট উন্নয়ন। পাকিস্তানকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, বিশেষ করে পাবলিক প্রকিউরমেন্ট সিস্টেম উন্নত করতে হবে এবং সরকারি উদ্যোগগুলোর গভর্নমেন্ট স্বচ্ছতা আনতে হবে। 4 নম্বর হচ্ছে আর্থিক সেক্টরের রোডম্যাপ। 2027 সালের মধ্যে ব্যাংকিং, ক্যাপিটাল মার্কেট এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকরণের জন্য একটা পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরি করতে হবে। এবার আসা যাক বিদ্যুৎ এবং গ্যাস সেক্টরের শর্তগুলিতে। প্রথমত হচ্ছে বিদ্যুৎ গ্রাহকদের জন্য পাওয়া সব সাবসিডি বাতিল করতে হবে, অর্থাৎ এখন থেকে পাকিস্তানের মধ্যে যাদের বাড়িতে বিদ্যুৎ থাকবে তাদেরকে পুরো দাম দিতে হবে, কোনো রকমের কোনো ছাড় দেওয়া চলবে না। নেক্সট হচ্ছে গ্যাসের দাম বছরে 2বার বৃদ্ধি করতে হবে, যার ফলে বিদ্যুৎ এবং গ্যাসের দাম অনেকটাই বেড়ে যাবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে যানবাহন আমদানিতে বিধি নিষেধ। বর্তমানে ব্যবহৃত গাড়ির আমদানিতে সর্বোচ্চ 3 বছরের গাড়ি নেওয়ার অনুমতি রয়েছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলেছে এই সীমাকে 5 বছর পর্যন্ত করা হোক, কারণ 3 বছর সীমার মধ্যে অবৈধ ব্ল্যাক মার্কেটের গাড়িগুলো ঢুকছে, যার ফলে পাকিস্তান সরকারের রাজস্ব কমছে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে বিশেষ প্রযুক্তি জোন। পাকিস্তানের বিশেষ প্রযুক্তি জোন থেকে 2025 সালের মধ্যে ছাড়পত্র বন্ধ করতে হবে। এর জন্য এর পরিকল্পনা 2025 সালের মধ্যেই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডকে জমা দিতে হবে। এবং লাস্ট হচ্ছে মহামারী এবং দুর্ভিক্ষের সময় দরিদ্র মানুষদের জন্য নগদ সহায়তা বাড়াতে হবে, যেমন বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রামের টাকাটা ইনফ্লেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়াতে হবে। এখানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড স্পষ্ট করে বলেছে যে ভারত পাকিস্তানের উপর অপারেশন সিন্ধুর মাধ্যমে যেসব স্ট্রাইক করেছিল তার ফলে পাকিস্তানের অর্থনীতির মধ্যে একটি বড় ধাক্কা দেখা গেছে। ভারতীয় বিমান হামলার ফলে পাকিস্তানের ডিফেন্স সেক্টর পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এগুলো পাকিস্তানকে আবার পুনরায় কিনতে হলে প্রচুর অর্থ ব্যয় করতে হবে, যার ফলে পাকিস্তানের ডিফেন্স সেক্টরের বাজেট বাড়বে
এছাড়া পাকিস্তানের ক্রস বর্ডার টেররিজমের কারণে বিদেশি বিনিয়োগ পাকিস্তানের মধ্যে আসছে না, যার ফলে আমদানি সাপ্লাই চেনও ব্যাহত হচ্ছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার উপর গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রথমত কারণ হচ্ছে রাজস্ব আয় কম হয় তাদের আশঙ্কা রয়েছে। দ্বিতীয়ত, বর্তমানে পাকিস্তানের বিদ্যুৎ খাতে ঋণ বেড়ে দাঁড়িয়েছে 2.6 লাখ করোড় পাকিস্তানি রুপিতে। পাকিস্তানের বর্তমানে ঋণের পরিমাণ পাকিস্তানের জিডিপির 80% সমান, যার ফলে পাকিস্তানি রুপির মূল্য এখন অনেকটাই অস্থির, যার ফলে দেখা যাচ্ছে যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ অনেকটাই কমে গেছে। এইসব কারণের জন্য পাকিস্তানের অর্থনীতি এখন খুবই দুর্বল অবস্থায় রয়ে গেছে। তার জন্য পাকিস্তানকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছ থেকে নতুন বেল আউট প্যাকেজ পেতে গেলে এই সত্যগুলোকে কঠোরভাবে মানতে হবে। 2026 সাল পাকিস্তানের জন্য একটি কঠিন সময় হতে চলেছে, কারণ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যদি পাকিস্তানকে ঋণ না দেয় তাহলে পাকিস্তান ডিফল্ট করতে বাধ্য হবে। তার মানে হচ্ছে পাকিস্তানের মধ্যে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, বিদ্যুৎ এবং গ্যাসের দাম বৃদ্ধি পাবে এবং সরকারকে জনগণের বিরূপ প্রতিক্রিয়া মোকাবিলা করতে হবে। তবে দীর্ঘমেয়াদী যদি এরকম শর্তগুলো সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে পাকিস্তানের অর্থনীতি কিছুটা হলেও স্থিতিশীল হতে পারে। তবে রাজনৈতিক অস্থিরতা এবং দুর্বল বাস্তবায়নের জন্য পাকিস্তানের অর্থনীতি আরো খারাপ হতে পারে। সুতরাং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সত্ত্ব পাকিস্তানের সংস্কারের উপর তাদের বিশ্বাসের ঘাটতি প্রকাশ করে। যদি পাকিস্তান সরকার তাদের ট্যাক্স নীতি এবং গভর্নমেন্টসে যথাযথ পরিবর্তন আনে তাহলে কাঠামোগত একটি বড় পরিবর্তন আসতে পারে। তবে এই পরিস্থিতিতে ভারতের জন্য একটি বড় সুযোগ রয়েছে। যদি পাকিস্তানকে আবার ভারত যুদ্ধে জড়িয়ে দিতে পারে তাহলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই ঋণ প্যাকেজকে বন্ধ করে দেবে, যার ফলে এটি পাকিস্তানকে ডিফল্টের দিকে ঠেলে দেবে। কিন্তু ভারত পাকিস্তান টেনশনের মধ্যে পাকিস্তান এই শর্তগুলো পূরণ করতে পারবে কিনা সেটা একমাত্র সময়ই বলবে। এখানে আপনার কি মনে হয়, পাকিস্তান কি এই চ্যালেঞ্জগুলো মেনে চলতে পারবে? কমেন্টে অবশ্যই লিখে জানান।